খেয়ে মারা যায় দায় কিন্তু প্রধানমন্ত্রীর, রাষ্ট্রপতির। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে ওয়াকার সাহেব নির্বাচন কেন্দ্রিক আমার মনে হয় না সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ইঞ্জিনিয়ারিং এর পরিকল্পনা আছে। এখন পর্যন্ত ক্লিয়ার না। কিছু, কিছু জায়গায় বিতর্কিত মানুষকে বসানো হয়েছে। কিছু, কিছু জায়গায় বিতর্কিত লোকজন যারা অতীতের ২-৩ টা নির্বাচনের অভিজ্ঞতা রাখেন, এমন কিছু ব্যক্তি চান্সে ঢুকে গেছেন। আমার মনে হয় যে সেই জায়গাটা আরেকটু স্ক্রিনিং করা প্রয়োজন। বাট ওভারঅল আই এম হ্যাপি উইথ জেনারেল ওয়াকার। তবে এই যে ধরেন জামাতের প্রার্থীকে নিয়ে জাহাঙ্গীর গেটে যে ঘটনাটা ঘটলো আমি মনে করি একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অত্যন্ত দ্রুত, কারণ এটা বাইর করার জন্য অত কঠিন লম্বা তদন্তেরও কিছু নাই। এটা খুব ইজিলি এটা নিশ্চয়ই এমন কেউ বের করেছেন যে যার সেই অ্যাক্সেস আছে, যার সেই পাসওয়ার্ড ভ্যালিডেট করা আছে সেই সার্ভারে, সেখান থেকে এটি ডাউনলোড হয়েছে। তো কে ডাউনলোড করেছে, কেন ডাউনলোড করেছে? আমার মনে হয় যে এই জায়গাটায় এটি কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত এবং আমি মনে করি বিএনপিরও এই দাবিটি করা উচিত। কারণ না হলে দেখেন উদ্ধত অস্ত্র যদি আপনি প্রতিবাদ না করেন, উদ্ধত অস্ত্র যদি আপনি অ্যাকাউন্টেবল এর আওতায় না আনেন, এটি যেকোনো সময় যেকোনো কারো দিকে ঘুরে যেতে পারে। সো বর্তমান সময়ে এই ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ এগুলো কিন্তু অসম্ভব ভয়ংকর রকমের অস্ত্র। তো সেই জায়গাটায় আমি বলব যে একটা সু দ্রুত একটা তদন্ত করা হোক। পাশাপাশি এবারে আলোচিত একটা বিষয় আমি আগেও বলেছি, আ আগেও একটা অনুষ্ঠান করেছিলাম সংক্ষিপ্তভাবে যে এ এক্স এ জামাতের আমিরের যেই বক্তব্যটা এসেছে সেই বক্তব্যকে কেন্দ্র করে ধরেন এটা জামাত অবশ্য ১ম এ ভুল বলেছে যে এটি হ্যাক হয়েছে। আসলে এটি হ্যাক হয়নি। এটি ডিভাইস কন্ট্রোল হয়েছে। এবং এটা নিয়ে ধরেন বিএনপির একটা উল্লাস আমরা দেখলাম। তো আমার মনে হয় যে এতটা উল্লাস প্রকাশ করা বোধহয় তাদের ঠিক হয়নি। তারা বিষয়টাকে আরো রাজনৈতিকভাবে মোকাবেলা করলে বোধহয় ভালো হতো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একমাত্র মাথা খারাপ যদি না হয় বা একেবারে যদি কোনো জাতীয় দ্রব্য গ্রহণ করে যদি কেউ এই জাতীয় স্ট্যাটাস যদি না লিখে, তাহলে কোনো পক্ষেই নির্বাচনের ১২-১৪ দিন আগে এই জাতীয় মন্তব্য করা একটি দলের প্রধানের পক্ষে কখনোই সম্ভব না আরকি। সো এখানে ৩য় কোনো পক্ষ যেভাবেই হোক, ৩য় কোনো পক্ষ হয় সেটা জামাতের ভেতরের পক্ষ অথবা বাইরের পক্ষ অথবা যেভাবেই হোক এরকম একটা ঘটনা ঘটেছে। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বর্তমান যারা ভোটার, ধরেন জামাতের একটা ভোট ব্যাংক আছে, বিএনপির একটা ভোট ব্যাংক আছে। এই ভোট ব্যাংক কনফার্ম তাদের কাছে যাচ্ছে। তবে জয় পরাজয় বা আ নির্ধারিত হয় কিন্তু ফ্লোটিং ভোটার অর্থাৎ নতুন যে ভোটার। এখন ধরেন যে ছেলেটা বা যে মেয়েটার জন্ম ২০০০ সালে, ২০০১ সালে তার বয়স এখন কিন্তু ২৫-২৬। সো এই তার বুঝ হওয়ার পর থেকে ধরেন ২০০৯ থেকে তার ৯-১০ বছর থেকে সে হাসিনার যে শাসন দেখেছে এবং তার কাছে যে পর্যবেক্ষণ আছে সেই পর্যবেক্ষণেরই ভিত্তিতেই এবারে নির্বাচনের ফলাফল নির্ধারিত হবে। সো আপনারা পারস্পরিক কাদা ছোড়াছুড়ি করে, কামড়াকামড়ি করে আমার মনে হয় না খুব লাভ হবে। আপনাদের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের জায়গায় আছে। কিন্তু ভোট নির্ধারিত হবে নতুন যেই ৪ কোটি, ৪.৫ কোটি যে নতুন ভোটার তাদের মাধ্যমে এবং আ পুরাতন ভোটারদের মধ্যে অনেকে যারা ভোট দিতে পারে নাই, তাদের মাধ্যমে যে কার্যক্রমগুলো এখন চলছে সেই জায়গাটায়। এবং গত কয়েকদিন ধরে আমি দুর্ভাগ্যজনকভাবে দেখছি যে বাংলাদেশের মিডিয়ায় ধরেন আমরা তো আসলে কোনো ফ্যাসিস্ট আমরা নিয়ন্ত্রণ করতে পারি নাই। তো মিডিয়ার ফ্যাসিস্টরা কিন্তু বহাল তবিয়তে আছে। তারা রং পাল্টিয়েছে, আবার সরঙে ফেরত আসছে। এবং আপনি যদি দেখেন যে একটা হায় রব যে আওয়ামী লীগের এই ২৮% ভোটের কি হবে? আওয়ামী লীগের আরো ২৮% ভোট আছে কিনা সেটি প্রশ্ন সাপেক্ষ এবং সবার মাথায় ব্যথা যে ২৮% ভোটের কি হবে? আমার মনে হয় যে আওয়ামী লীগের যে গণহত্যা, আওয়ামী লীগ যে নিপীড়ন এবং হাসিনার সর্বশেষ যে পালিয়ে যাওয়া, এই পালিয়ে যাওয়ায় আওয়ামী লীগের যদি ২৮% ভোটও থেকে থাকে, তাহলে সেই ভোট ৫% এ নেমে আসছে। কারণ আওয়ামী লীগের মধ্যেও বহু সেন্সিবল মানুষ আছেন। আওয়ামী লীগের মধ্যেও বহু বিবেকবান মানুষ আছেন। তারা হয়তো মুক্তিযুদ্ধ বা শেখ মুজিবের কারণে আওয়ামী লীগকে সমর্থন করেন। কিন্তু তার কন্যার যেই আ উম পৈশাচিক ভূমিকা, সেই ভূমিকায় অনেকেই আসলে আওয়ামী লীগ থেকে সরে গেছেন বা তাদের সমর্থন প্রত্যাহার করেছেন। তো এটা নিয়ে একটা কান্নাকাটি চলছে। প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের আ কি বলবো সহানুভূতি পাওয়ার একটা চেষ্টা চলছে। তো সব মিলিয়ে
ভোটের মাঠে আমি বলব যে একটা জগাখিচুড়ি অবস্থা। তবে এবারে নির্বাচনে ধরেন হুম সেনাবাহিনীর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে হচ্ছে পুলিশ। আমি বলব সেনাবাহিনীর চেয়েও সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে পুলিশ না, আনসার বাহিনী। এবং আনসার বাহিনী কিন্তু যুগ, যুগ ধরে সকল নির্বাচনে ভোটকেন্দ্র পাহারা এবং ব্যালট বাক্স পাহারার দায়িত্বে থাকেন এবং তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তো সেই জায়গাটায় পুলিশ কিন্তু এখনো ইনঅ্যাক্টিভ। পুলিশের কিন্তু তেমন তৎপরতা বা তেমন কার্যক্রম এখনো চোখে পড়ছে না। তো আনসার বাহিনীর জায়গাটায় আমাদেরকে আরেকটু মনোযোগী হতে হবে। আমি গতকাল একটা পোস্ট দিয়েছিলাম। গতকাল রাতে আমার Facebook এ একটা পোস্ট দিয়েছিলাম। আমি যদি আপনাদেরকে দেখাই যে নতুন ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পরিকল্পনা করছে আনসার ভিডিপির মহাপরিচালক। কারণ আপনারা জানেন যে সকল কিছুর দায় কিন্তু দলের প্রধানের উপর যায়। তিনি কিভাবে কি করবেন? ধরেন এখানে তারা নতুন ধরনের একটা সফটওয়্যার ইন্ট্রোডিউস করেছেন এবং এই যে আনসার ভিডিপির যিনি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ তিনি দায়িত্ব নিয়েছেন গত বছরের ২৪ এর ১২ই অগাস্ট এবং তারা এখানে নতুন ধরনের একটা সফটওয়্যার ইন্ট্রোডিউস করেছেন। নতুন না, এটা আগেও ছিল বাট এবার তারা সফটওয়্যারের মাধ্যমে আহ্বান জানাচ্ছেন যারা দায়িত্ব পালন করতে চান নির্বাচনের তাদেরকে তারা সেখান থেকে তারা বিভিন্ন জায়গায় পোস্টিং করছেন। তো সবকিছু মিলিয়ে আনসারের একজন ঊর্ধ্বতনের সঙ্গে আমার কথা হয়েছে। তারা একটা ব্যাখ্যা দিয়েছেন। তারা বলেছেন যে তারা এই আওয়ামী দোসরদের ব্যাপারে খুব সতর্ক আছেন। আপনারা জানেন যে আ ২০০০ উম আ ২৪ এর ২৫ শে আগস্ট আনসার বিদ্রোহের চেষ্টা হয়েছিল এবং সেখানে প্রচুর ছাত্রলীগকে পাওয়া গেছে আনসারের পোশাকে এবং সেটি কিন্তু অনেকটা ফ্রিজিং স্টেজে আছে। ওইটা নিয়ে কিন্তু আর কোনো অগ্রগতি হয় নাই। ধরেন আ কি বলবো? ধরেন এই অপদার্থ যে ইউনূস সরকার, সেই ইউনূস সরকার কিন্তু ওইটা নিয়েও কিছু করতে পারেনি। ওইটাকে ফ্রিজ করে রেখে দিছে। তো এই যে বর্তমান আনসারের যিনি ডিজি মেজর জেনারেল সাজ্জাদ তিনি কিন্তু ধরেন আমি যতটুকু খোঁজ নিয়েছি তিনি আওয়ামী লীগ আমলে কিন্তু নির্যাতিত। তিনি ধরেন প্রায় উম আ ৮ বছরের মতো তাকে ইয়েতে ফেলে রাখা হয়েছে এনডিসিতে। তারপরে ৪ বছরের মতো ৫ বছরের মতো তিনি ছিলেন হিল ট্যাক্সে পার্বত্য এলাকায় অর্থাৎ ভালো কোনো পোস্টিং তাকে দেয়া হয়নি। ডিউ টু হিজ অনেস্টি অ্যান্ড কি বলবো আ উম স্ট্রেইট ফরওয়ার্ডনেস এর জন্য। তো সেই জায়গাটা থেকে আমরা মনে করি যে বিতর্কগুলো এসছে আনসার বলেছে যে তারা সহসা একটা প্রেস কনফারেন্স করে অ্যা এই বিষয়গুলো ক্লিয়ার করবে। কারণ আমরা চাই যে স্পষ্ট একটা পিকচার আমাদের সামনে থাকুক। যে কারা ব্যালট বাক্সের দায়িত্ব পাচ্ছে, কারা কিভাবে পাচ্ছে, আপনি কিভাবে স্ক্রিনিং করছেন। আপনারা জানেন যে অ্যা উম বিডিপির যারা সদস্য তাদের মধ্য থেকে ৩য়, ৪র্থ শ্রেণীর সরকারি চাকরিতে 10% কোটা আছে। এই কোটার কারণে এই কোটার সুবিধা দেয়ার জন্য আওয়ামী লীগ কিন্তু সেই আমলে তাদের আমলে অসংখ্য আ আওয়ামীপন্থী ছাত্রলীগ, যুবলীগ বিভিন্ন পর্যায়ে যারা গ্রামের অশিক্ষিত লেখাপড়া করে নাই এমন শ্রেণীর অর্থাৎ বিডিবির জন্য যারা উপযুক্ত অ্যা সুযোগ আছে বিডিবিতে জয়েন করা তাদেরকে বিডিবিতে নিয়ে তাদেরকে এই অপরচুনিটি ওপেন করে দিয়েছে। সো আমরা চাই না নির্বাচনে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হোক এবং দায় পড়ুক আনসার বাহিনীর উপরে। আনসার বাহিনী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন সময় রাষ্ট্রীয় বিভিন্ন জায়গায়। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে আনসারের একটি সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত এবং আনসারের পক্ষ থেকে স্পষ্ট করা উচিত যে নির্বাচন কেন্দ্রিক এই ফ্যাসিবাদের দোসররা যেন কোনোভাবে আনসার বিডিপির পোশাকের আড়ালে ভেতরে ঢুকে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করতে না পারে নির্বাচন, সেই জায়গাটা তারা আমি মনে করি স্পষ্ট করবেন। আ পাশাপাশি আমি বলব যে আমাদের এই যে ধরেন কিছু জায়গা আমি দেখছি যে কিছু সুশীল বাহিনী কিন্তু আবারও কিন্তু মাথাচাড়া দিচ্ছে নির্বাচনকে সামনে রেখে। আপনারা দেখবেন যে টিআইবির ইফতেখারুজ্জামান এই সাম্প্রতিক সময়ে একটা রিপোর্ট সাবমিট করেছে তত্ত্বাবধায়ক সরকারের কত মাসের উপর আরকি। তো নরমালি ধরেন জরিপগুলো হয় ১০০ দিনের, ৬ মাসের, ১ বছরের। তারা দেখলাম ১৪ না ১৫ মাসের হিসাব করে কি একটা গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেছে। এগুলো সব ইনটেনশনাল। মানে ইফতেখারুজ্জামান তো দীর্ঘদিন আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে। সে এখনো কিন্তু আবার নতুন খেলা তারা শুরু করছে এবং এতে তার সঙ্গী হচ্ছে ডেইলি স্টার এবং প্রথম আলো। এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে মাহমুদুর রহমান যখন বলেছেন যে তারেক রহমান সাহেব দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। তার কাছে অনেক ইনফরমেশন
ধরেন ফিজিক্যাল প্রেজেন্সে যেভাবে থাকে সেভাবে তো ছিল না। এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে তারেক রহমান সাহেব যাদেরকে ওয়েলকাম করেছেন, তার উদারতা দেখিয়েছেন, তারা কিন্তু ভেতরে কিন্তু তাদের জাল কাটা শুরু করেছে। পাশাপাশি আমি যদি আপনাদেরকে দেখাই যে আল জাজিরা একটা রিপোর্ট করেছে সাম্প্রতিক সময়ে। আ সেখানে হচ্ছে নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের সংখ্যালঘুরা আতঙ্কিত এমন একটা রিপোর্ট তারা করেছে। এবং deeply insecure why Bangladeshi minorities are scared ahead of elections. এটি হচ্ছে আল জাজিরার শিরোনাম এবং সেখানে কিন্তু ইন্টারভিউ আছে মাহফুজুর রহমানের এবং রিপোর্টটা যদি আপনারা পড়েন যে ৫ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিছু ঘটনা ঘটেছে। এটা সরকারও অস্বীকার করছে না, আমরাও অস্বীকার করছি না। এবং সেটা কিন্তু ধরেন হিন্দু মুসলমান সংঘাত না। ধরেন যেই আওয়ামী লীগের সমর্থক হিন্দু ব্যক্তিটি অ্যা ১৫ বছর দাপট দেখিয়েছে এলাকায়, তার প্রতি মানুষের যে ক্ষোভ এটি তার বহিঃপ্রকাশ। যেমন ধরেন আমার সাথে যদি কামালের একটা মারামারি হয় সেটা হচ্ছে মারামারি। আমার সাথে রমেশের যদি একটা মারামারি হয় সেটাকে ফ্লেভার দেওয়ার চেষ্টা হবে হিন্দু মুসলমানের মারামারি। তো আমার মনে হয় যে এই জায়গাটায় আল জাজিরা, প্রথম আলো, ডেইলি স্টার মিলে আরেকটা সিনারিও তৈরি করার চেষ্টা করছে। কারণ বাংলাদেশে হাসিনা তার পুরো আমলটাই চেষ্টা করেছে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা করেছে। হাসিনা তার পুরা সময়টাই চেষ্টা করেছে বাংলাদেশের যে অসাম্প্রদায়িক যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটাকে নষ্ট করার জন্য এবং বিভিন্ন সময়ে পূজা মণ্ডপে হামলা, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলা সহ বেশ কিছু ঘটনায় আমরা দেখেছি আওয়ামী লীগের নেতাকর্মীদের যে ইনভলভমেন্ট ছিল, সেটি ছিল অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক। এবং যেটি বলা হয় যে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পরে মাইনরিটির উপরে যে নির্যাতন হয়েছে, হাসিনা তার যে ১৫-১৬ বছরের যে রেজিম, সেই রেজিমে কিন্তু এই অংশটা টাচই করে নাই। কারণ ওই অংশটা টাচ করলে দেখা যাবে যে এই ঘটনার সঙ্গে তাদেরই লোকজন জড়িত। অর্থাৎ নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গের যেই ঘৃণ্য রাজনীতি, সেই রাজনীতিতে কিন্তু আওয়ামী লীগ কিন্তু সেরা। তো সেই জায়গাটায় আমি বলব যে অনেক মহল, অনেক জায়গা থেকে নির্বাচনের পরিবেশকে অ্যা ক্ষতিগ্রস্ত করার, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার এক ধরনের উদ্যোগ নিয়ে মাঠে নেমেছেন। আমি সবাইকে সতর্ক করব, সাধারণ ভোটার যারা আছেন, দয়া করে আপনারা ভোট কেন্দ্রে যান। আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। সাহসিকতার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করুন। এটি আপনার অধিকার। এই অধিকার কেড়ে নেয়া হয়েছিল এবং সেই অধিকার ফিরে পেতে আপনাদেরকে সাহসী ভূমিকায় নেমে আপনাদের মতো করে আপনারা যাকে মনে করেন তাকে নির্বাচিত করুন। এবং আমরা বলব যে এবারের নির্বাচনে জুলাই বিপ্লবের চেতনাকে আমাদের মাথায় রাখতে হবে। আমরা কোনো দুর্বৃত্তকে আমাদের সংসদে আনতে চাই না। সবার আগে বাংলাদেশ এবং চলো সবাই মিলে বাংলাদেশ গড়ি। এই দুটো স্লোগান কিন্তু খুব পাশাপাশি। খুবই কাছাকাছি। এই প্রধান দুটি দলের এই যে ২ স্লোগান, এই স্লোগান বিশ্লেষণ করলে আমরা বুঝবো যে আমাদের মহান জাতীয় সংসদে আগামীতে আমরা কাদের প্রতিনিধিত্ব চাই, কাদেরকে আমরা বসাতে চাই, কাদেরকে বসালে সবার আগে বাংলাদেশ বা চলো সবাই মিলে বাংলাদেশ গড়ির এই যে স্লোগান, এই স্লোগানগুলো কার্যকর হবে। তো সেই জায়গাটায় আমি দলমত নির্বিশেষে সকল ভোটারের কাছে, সাধারণ ভোটারের কাছে আবেদন, আপনারা দয়া করে আপনাদের বিবেক বুদ্ধি প্রয়োগ করে আপনারা নির্বাচনে ভোট দিন। বেহেশতের আশায় ভোট দিবেন না। টাকা পেয়েও ভোট দিবেন না। বেহেশত না পাওয়ার আশায়ও ভোট দিবেন না। ভোট দিবেন শুধুমাত্র আমাদের একটি স্বনির্ভর সুন্দর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন ৫৪ বছর আগে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষ দেখেছিল, সেই স্বপ্নকে আমরা যেন বাস্তবায়নের পথে নিয়ে যেতে পারি। আজ যেন ফ্যাসিবাদ যেন আমাদের মাথার উপর চড়ে না বসে। আজ যেন আ কোনো লুটেরা বাহিনী আমাদেরকে লুট করতে না পারে। সেই জায়গাটা মাথায় রেখে আমি মনে করি আপনারা সবাই ভোট দেবেন এবং আমরা একটি আ যথাযথ আ উম সরকার গঠন করতে পারবো এবং ইন্টারেস্টিংলি ধরেন আমি কিন্তু আ স্ট্রেইট আমার কোনো অবস্থান কিন্তু নাই। কোনো দলের প্রতি নাই। আমি চাই যে আ নির্বাচনে যোগ্য ব্যক্তিরা জয়ী হয়ে আসুক। যিনি সরকার গঠন করবেন মানে সরকার গঠন কি? ধরেন সরকার মন্ত্রিসভা দেখলেই বুঝে দেয়া যাবে যে আসলে এই সরকার কতটুকু কি করতে পারবে। যেমন ডক্টর ইউনূস অ্যা অ্যা মন্ত্রিসভা গঠনের পরে
উপদেষ্টা পরিষদ গঠনের পরে আমি একটা অনুষ্ঠান করেছিলাম যে কিং কর্তব্যবিমূঢ় ডক্টর ইউনূস। অর্থাৎ তখনই বোঝা যায় যে আসলে কে কি করতে পারবে, কার আন্তরিকতা কতটুকু, কে কতটুকু কি ভাবছে, কতটুকু পরিবর্তন হয়েছে আমাদের রাজনৈতিক মানসিকতায়, আমাদের ব্যক্তি মানসিকতায়। তো দর্শক, আর মাত্র ৫ দিন। ৫ দিন পরেই আপনাদের উপর গুরু দায়িত্ব এবং নির্বাচন কেন্দ্রিক কোথাও যদি আপনাদের কাছে যদি কোন তথ্য আসে, কোন বিষয় নিয়ে যদি আপনারা জানাতে চান, দয়া করে আমার এই ইমেইল অ্যাড্রেস konoksaronews@gmail.com সেই ঠিকানায় যদি আপনারা পাঠান, আমি চেষ্টা করব সে বিষয়গুলো সামনে আনার জন্য, সরকারের কাছে তুলে ধরার জন্য, নির্বাচন কমিশনের কাছে তুলে ধরার জন্য এবং দেশের জনগণের কাছে তুলে ধরার জন্য। konoksaronews@gmail.com অর্থাৎ আমার চ্যানেলের নাম @gmail.com এই ঠিকানায় আপনারা যদি আমাকে ইমেইল করেন, নিশ্চয়ই আমি সেই ব্যাপারে আ যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করব। নির্বাচন কেন্দ্রিক অনেক ধরনের কাদা ছোড়াছুড়ি হয়। অনেক ধরনের আ কি বলবো? এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার চেষ্টা করে। তবে সেটি যেন ব্যক্তিগত পর্যায় পর্যন্ত না যায় এবং আ আমার যতটুকু পর্যবেক্ষণ এখন পর্যন্ত, তাতে আমার মনে হচ্ছে যেন একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে বা একটা জোট সরকার ক্ষমতায় আসবে। তো বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে বলা হয়েছে, তারেক রহমান সাহেব বলেছেন যে তিনি জাতীয় সরকার গঠন করবেন। জামাতের আমিরও এই জাতীয় ইঙ্গিত দিয়েছেন। তিনিও বলেছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, বাংলাদেশের আজকে ৬ তারিখ, আর ধরে নির্বাচনে ৫ দিন। ৫ দিন পরেই জাতীয় সংসদ নির্বাচন, বহুল কাঙ্ক্ষিত এবং গণভোট দুটো একই সঙ্গে অনুষ্ঠিত হবে এবং এ জমজমাট প্রচারণা চলছে। যদিও অনেকে অভিযোগ করছেন যে একটি জাতীয় নির্বাচন হচ্ছে, তেমন আবহই তারা পাচ্ছেন না। কিন্তু গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রচারণা জমজমাট। ধরেন সবার আগে বাংলাদেশ, চলো একসাথে বাংলাদেশ গড়ি বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ বিএনপি স্লোগান, জামাত ইসলামীর স্লোগান চলো একসাথে গড়ি বাংলাদেশ এবং দুই দলই তারেক রহমান শুরু করেছিলেন বাসে করে নির্বাচনী প্রচারণা। পরবর্তীতে জামাত ইসলামীও এমন একটি বাস রাস্তায় নামিয়েছে স্লোগান সহ। তো বলা চলে যে দুই দলের মাঠে একটা হাড্ডাহাড্ডি অবস্থান, হাড্ডাহাড্ডি মুখোমুখি অবস্থান এবং নির্বাচনের সময় যা হয় নানা রকমের কি বলবো, এক পক্ষ আরেক পক্ষকে নানাভাবে ঘায়েল করার চেষ্টা করে। এগুলো চলছে, এগুলো খুব স্বাভাবিক বিষয়। কিন্তু তার বাইরেও ২-১ টা বিষয় আছে যে জায়গাগুলোয় আমি মনে করি আমাদের সেনাবাহিনী, আমাদের আনসার বাহিনী, আমাদের পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন এদেরকে একটু মনোযোগ আকর্ষণ করতে চাই যে অতীতের কোনো খেলা এবার আসলে চলবে না। অতীতে অনেক ধরনের খেলা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, অনেক ধরনের কৌশল আমরা দেখেছি। আমার মনে হয় যে সেই জায়গাগুলোর কয়েকটা বিষয় একটু সতর্ক করার জন্য, একটু মনোযোগ আকর্ষণের জন্য আমি আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত সংক্ষিপ্ত একটি অনুষ্ঠান। জাস্ট কয়েকটা প্রসঙ্গ আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। ধরেন জামাত ইসলামীর যিনি ঢাকার ১৭ আসনের প্রার্থী তারেক রহমানের বিপরীতে যিনি নির্বাচন করছেন, তাকে নিয়ে একটা বিতর্ক চলছে যে তিনি ক্যান্টনমেন্টে ঢুকতে গিয়েছিলেন। ক্যান্টনমেন্টে ঢুকতে যাওয়ার পরে তাকে সেখানে বাধা দেওয়া হয়েছে। তিনি অত্যন্ত উগ্র আচরণ করেছেন, তিনি অত্যন্ত ক্ষুব্ধ আচরণ করেছেন। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট যেটাকে বলে, তিনি সেই অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা করতে পারেন নাই। তো তাকে বাধা দেওয়া হয়েছে, তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, ক্ষুব্ধ আচরণ করেছেন, নানা ধরনের ইরেসপন্সিবল কথাবার্তা বলেছেন। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো নিয়ে দেখলাম আমি আরেকটা অংশ খুব খুশি। আরেকটা অংশ খুব খুশি যে যাক, মানে ঘায়েল হইল, ইনসাল্ট করা গেল বা ভোটের মাঠে এই জামাতের এই প্রার্থী ডাক্তার সাহেব তিনি পিছিয়ে পড়লেন, এমন একটা ধারণা। কিন্তু ধরেন যে প্রসঙ্গটা আসছে সামনে যে একটা বাহিনীর বডি ক্যামের ফুটেজ যদি এভাবে ব্যবহৃত হয়, এভাবে যদি পাবলিক হয়, সেটা কিভাবে হলো? ধরেন জামাতের যে প্রার্থী, তাকে সমর্থন করার কোনো কারণ নেই তার আচরণের জন্য। কিন্তু এই যে ফুটেজটা বের হয়ে আসলো, কিভাবে বের হয়ে আসলো? আসলে হয় কি, আমরা ধরেন যখন আমাদের প্রতিপক্ষে যখন ক্ষতি হয়, প্রতিপক্ষ যখন কোনোভাবে বিপদগ্রস্ত হয়, আমরা খুব খুশি হই যে যাক হইল। কিন্তু আমরা যদি একটা অন্যায়ের প্রতিবাদ যদি না করি, এই ঘটনা কিন্তু আমার ক্ষেত্রেও ঘটতে পারে। কারণ কালকে যদি তারেক রহমানের সাহেবের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে বা যারা এই ঘটনাটি ঘটিয়েছেন তারা যদি মনে করেন যে আমরা একটা কাউন্টার, একটা সমান দেখাইতে হবে যে আমরা তাকেও পছন্দ করি না।
তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? ধরেন র‍্যাবের যে অস্ত্র সীমিতকরণ বা জবাবদিহি যদি না থাকে, ধরেন পুলিশ বলেন, প্রশাসন বলেন, কোথাও যদি জবাবদিহি না থাকে, একটি অন্যায় কাজের যদি প্রতিকার যদি সঙ্গে, সঙ্গে না হয়, তাহলে কিন্তু সে সাহস পেয়ে যায়। ধরেন আ কোর্টের আদেশ ছাড়া তো এই বডি ক্যামের ফুটেজ রিলিজ হওয়ার কথা না। তো কারা করলো এই বডি ক্যামের ফুটেজ? এ ব্যাপারে কি আইএসপিআর দেখলাম এক বিবৃতি দিয়েছে। তারা বলেছে যে এটা অনেক আগেই সলভড হয়ে গেছে। এই জাতীয় একটা বিরোধ হয়েছিল সেটি দুঃখ প্রকাশের মাধ্যমে উভয় পক্ষই সমাধান করে নিয়েছেন। তো তারপরে এই বডি ক্যামের ফুটেজ কিভাবে আসলো? কোন তদন্ত কমিটি কি হয়েছে সেনাবাহিনীর? সেনাবাহিনী কি এটি তদন্ত করে দেখছে? যারা খুশি তারা কি ভাবছেন যে তাদের ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে তারা কি তখনও খুশি হবেন? যারা এখন এই ঘটনার শিকার হলেন তারা কি তখন উল্লাস প্রকাশ করবেন? অর্থাৎ হয়েছে কি যে আপনাকে আ মানে বিধিসম্মত পথে থাকতে হবে। যেটি আমি মনে করি। যে আপনি ক্ষমতা দেখাবেন, আপনি একে ঘায়েল করার জন্য অন্য পথে যাবেন, সেটি কিন্তু আপনার দিকেও কিন্তু ঘুরে আসবে। সেই জায়গাটা আমি সতর্ক করতে চাই। এবং আমি নির্বাচন কেন্দ্রিক যতটুকু আমার পর্যবেক্ষণ বা যা কিছু, তাতে আমি দেখছি যে জেনারেল ওয়াকার সাহেব কিন্তু ভালো মানুষ। জেনারেল ওয়াকার সাহেব কিন্তু আমি যতটুকু উনার কার্যক্রম দেখছি, অতীতের সেনাপ্রধানদের সঙ্গে কম্পেয়ার করলে হি ইস গুড। এ এ হি ইস গুড এবং ধরেন যে ৫ই আগস্টে হাসিনাকে বিতাড়নের পেছনে তো তার কিছু ভূমিকা ছিল। তো কিন্তু তাকে অলওয়েজ দেখবেন যে খুব মানে কি বলবো? রাগত একটা চেহারা নিয়ে এসে কথা বলার চেষ্টা করেন, বাট দিস ইস নট হিজ রিয়াল ফেস। তিনি ভালো। কিন্তু প্রবলেম হচ্ছে যে তার আশেপাশে যেই মানে চেলাচামুন্ডা যেসব শিষ্য বাহিনী আছে, তারা কিন্তু তাকে বিভিন্ন সময় কিন্তু মিসগাইড করেন। মানে তার যে খারাপ কোনো ইনটেনশন আছে সেটা আমি মনে করছি না। কারণ ধরেন রাষ্ট্র পরিচালনার জন্য বা আপনি যখন একটা ধরেন আজকে যদি ধরেন আমি যদি কোনো রাষ্ট্রীয় কোনো দায়িত্ব নেই, আপনার কি মনে হয় যে আমি এখন যেভাবে কথা বলছি বা আমি যা করছি সেটা করতে পারবো? পারব না। তখন রাষ্ট্রীয় আইন, প্রটোকল, পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সম্পর্ক, ইন্টারন্যাশনাল পলিটিক্স অনেক কিছু মাথায় রেখে আসলে সিদ্ধান্ত নিতে হবে। তো সেই জায়গাটায় ওয়াকার সাহেবকে আমার মনে হয় যে উনার আশেপাশের যাদের দ্বারা তিনি পরিচালিত হন, অনেকেই হয়তো তাকে উম বিপথে পরিচালিত করছেন। এবং লক্ষ্য রাখবেন যে সকল কিছুর দায় কিন্তু আল্টিমেটলি হেড অফ দ্যা ইনস্টিটিউশন এর, হেড অফ দ্যা স্টেটের সকল দায়। যেমন বলা হয় যে রাষ্ট্রে যদি একজন নাগরিকও না খেয়ে মারা যায়, দায় কিন্তু প্রধানমন্ত্রীর, রাষ্ট্রপতির। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে ওয়াকার সাহেব নির্বাচন কেন্দ্রিক আমার মনে হয় না সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ইঞ্জিনিয়ারিং এর পরিকল্পনা আছে। এখন পর্যন্ত ক্লিয়ার না। কিছু, কিছু জায়গায় বিতর্কিত মানুষকে বসানো হয়েছে। কিছু, কিছু জায়গায় বিতর্কিত লোকজন যারা অতীতের ২-৩ টা নির্বাচনের অভিজ্ঞতা রাখেন, এমন কিছু ব্যক্তি চান্সে ঢুকে গেছেন। আমার মনে হয় যে সেই জায়গাটা আরেকটু স্ক্রিনিং করা প্রয়োজন। বাট ওভারঅল আই এম হ্যাপি উইথ জেনারেল ওয়াকার। তবে এই যে ধরেন জামাতের প্রার্থীকে নিয়ে জাহাঙ্গীর গেটে যে ঘটনাটা ঘটলো আমি মনে করি একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অত্যন্ত দ্রুত কারণ এটা বাইর করার জন্য অত কঠিন লম্বা তদন্তেরও কিছু নাই। এটা খুব ইজিলি এটা নিশ্চয়ই এমন কেউ বের করেছেন যার সেই অ্যাক্সেস আছে, যার সেই পাসওয়ার্ড ভ্যালিডেট করা আছে সেই সার্ভারে সেখান থেকে এটি ডাউনলোড হয়েছে। তো কে ডাউনলোড করেছে, কেন ডাউনলোড করেছে? আমার মনে হয় যে এই জায়গাটায় এটি কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত এবং আমি মনে করি বিএনপিরও এই দাবিটি করা উচিত। কারণ না হলে দেখেন উদ্ধত অস্ত্র যদি আপনি প্রতিবাদ না করেন, উদ্ধত অস্ত্র যদি আপনি accountability এর আওতায় না আনেন, এটি যেকোনো সময় যেকোনো কারো দিকে ঘুরে যেতে পারে। সো বর্তমান সময়ে এই ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ এগুলো কিন্তু অসম্ভব ভয়ংকর রকমের অস্ত্র। তো সেই জায়গাটায় আমি বলব যে একটা সু দ্রুত একটা তদন্ত করা হোক। পাশাপাশি এবারে আলোচিত একটা বিষয় আমি আগেও বলেছি, অ্যা আগেও একটা অনুষ্ঠান করেছিলাম সংক্ষিপ্তভাবে যে এক্স এ জামাতের আমিরের যেই বক্তব্যটা এসেছে সেই বক্তব্যকে কেন্দ্র করে ধরেন এটা জামাত অবশ্য ১ম এ ভুল বলেছে যে এটি হ্যাক হয়েছে। আসলে এটি হ্যাক হয়নি। এটি ডিভাইস কন্ট্রোল হয়েছে। এবং এটা নিয়ে ধরেন বিএনপির একটা উল্লাস আমরা দেখলাম। তো আমার মনে হয় যে এতটা উল্লাস প্রকাশ করা বোধহয় তাদের ঠিক হয়নি। তারা বিষয়টাকে আরো রাজনৈতিকভাবে মোকাবেলা করলে বোধহয় ভালো হতো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একমাত্র মাথা খারাপ যদি না হয় বা একেবারে যদি কোনো জাতীয় দ্রব্য গ্রহণ করে যদি কেউ এই জাতীয় স্ট্যাটাস যদি না লিখে,
তাহলে কোনো পক্ষেই নির্বাচনের ১২-১৪ দিন আগে এই জাতীয় মন্তব্য করা একটি দলের প্রধানের পক্ষে কখনোই সম্ভব না আরকি। সো এখানে ৩য় কোনো পক্ষ যেভাবেই হোক, ৩য় কোনো পক্ষ হয় সেটা জামাতের ভেতরের পক্ষ অথবা বাইরের পক্ষ অথবা যেভাবেই হোক এরকম একটা ঘটনা ঘটেছে। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বর্তমান যারা ভোটার, ধরেন জামাতের একটা ভোট ব্যাংক আছে, বিএনপির একটা ভোট ব্যাংক আছে। এই ভোট ব্যাংক কনফার্ম তাদের কাছে যাচ্ছে। তবে জয়-পরাজয় বা আ নির্ধারিত হয় কিন্তু ফ্লোটিং ভোটার অর্থাৎ নতুন যে ভোটার। এখন ধরেন যে ছেলেটা বা যে মেয়েটার জন্ম ২০০০ সালে, ২০০১ সালে তার বয়স এখন কিন্তু ২৫-২৬। সো এই তার বুঝ হওয়ার পর থেকে ধরেন ২০০৯ থেকে তার ৯-১০ বছর থেকে সে হাসিনার যে শাসন দেখেছে এবং তার কাছে যে পর্যবেক্ষণ আছে সেই পর্যবেক্ষণেরই ভিত্তিতেই এবারে নির্বাচনের ফলাফল নির্ধারিত হবে। সো আপনারা পারস্পরিক কাদা ছোড়াছুড়ি করে, কামড়াকামড়ি করে আমার মনে হয় না খুব লাভ হবে। আপনাদের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের জায়গায় আছে। কিন্তু ভোট নির্ধারিত হবে নতুন যেই ৪ কোটি ৪.৫ কোটি যে নতুন ভোটার তাদের মাধ্যমে এবং পুরাতন ভোটারদের মধ্যে অনেকেই যারা ভোট দিতে পারে নাই, তাদের মাধ্যমে যে কার্যক্রমগুলো এখন চলছে সেই জায়গাটায়। এবং গত কয়েকদিন ধরে আমি দুর্ভাগ্যজনকভাবে দেখছি যে বাংলাদেশের মিডিয়ায় ধরেন আমরা তো আসলে কোনো ফ্যাসিস্ট আমরা নিয়ন্ত্রণ করতে পারি নাই। তো মিডিয়ার ফ্যাসিস্টরা কিন্তু বহাল তবিয়তে আছে। তারা রং পাল্টিয়েছে, আবার স্বরঙে ফেরত আসছে। এবং আপনি যদি দেখেন যে একটা হায়, হায় রব যে আওয়ামী লীগের এই ২৮% ভোটের কি হবে? আওয়ামী লীগের আরো ২৮% ভোট আছে কিনা সেটি প্রশ্ন সাপেক্ষ এবং সবার মাথায় ব্যথা যে ২৮% ভোটের কি হবে? আমার মনে হয় যে আওয়ামী লীগের যে গণহত্যা, আওয়ামী লীগ যে নিপীড়ন এবং হাসিনার সর্বশেষ যে পালিয়ে যাওয়া, এই পালিয়ে যাওয়ায় আওয়ামী লীগের যদি ২৮% ভোটার থেকে থাকে, তাহলে সেই ভোট ৫% এ নেমে আসছে। কারণ আওয়ামী লীগের মধ্যেও বহু সেন্সিবল মানুষ আছেন। আওয়ামী লীগের মধ্যেও বহু বিবেকবান মানুষ আছেন। তারা হয়তো মুক্তিযুদ্ধ বা শেখ মুজিবের কল্যাণে কারণে আওয়ামী লীগকে সমর্থন করেন। কিন্তু তার কন্যার যেই আ পৈশাচিক ভূমিকা, সেই ভূমিকায় অনেকেই আসলে আওয়ামী লীগ থেকে সরে গেছেন বা তাদের সমর্থন প্রত্যাহার করেছেন। তো এটা নিয়ে একটা কান্নাকাটি চলছে। প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের আ কি বলবো সহানুভূতি পাওয়ার একটা চেষ্টা চলছে। তো সব মিলিয়ে ভোটের মাঠে আমি বলব যে একটা জগাখিচুড়ি অবস্থা। তবে এবারে নির্বাচনে ধরেন হুম সেনাবাহিনীর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে হচ্ছে পুলিশ। আমি বলব সেনাবাহিনীর চেয়েও সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে পুলিশ না, আনসার বাহিনী। এবং আনসার বাহিনী কিন্তু যুগ, যুগ ধরে সকল নির্বাচনে ভোট কেন্দ্র পাহারা এবং ব্যালট বাক্স পাহারার দায়িত্বে থাকেন এবং তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তো সেই জায়গাটায় পুলিশ কিন্তু এখনো ইনঅ্যাক্টিভ। পুলিশের কিন্তু তেমন তৎপরতা বা তেমন কার্যক্রম এখনো চোখে পড়ছে না। তো আনসার বাহিনীর জায়গাটায় আমাদেরকে আরেকটু মনোযোগী হতে হবে। আমি গতকাল একটা পোস্ট দিয়েছিলাম। গতকাল রাতে আমার Facebook এ একটা পোস্ট দিয়েছিলাম। আমি যদি আপনাদেরকে দেখাই যে নতুন ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পরিকল্পনা করছে আনসার ভিডিপির মহাপরিচালক। কারণ আপনারা জানেন যে সকল কিছুর দায় কিন্তু দলের প্রধানের উপর যায়। তিনি কিভাবে কি করবেন? ধরেন এখানে তারা নতুন ধরনের একটা সফটওয়্যার ইন্ট্রোডিউস করেছেন এবং এই যে আনসার ভিডিপির যিনি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ তিনি দায়িত্ব নিয়েছেন গত বছরের ২৪ এর ১২ই অগাস্ট এবং তারা এখানে নতুন ধরনের একটা সফটওয়্যার ইন্ট্রোডিউস করেছে। নতুন না, এটা আগেও ছিল বাট এবার তারা সফটওয়্যারের মাধ্যমে আহ্বান জানাচ্ছেন যারা দায়িত্ব পালন করতে চান নির্বাচনের তাদেরকে তারা সেখান থেকে তারা বিভিন্ন জায়গায় পোস্টিং করছেন। তো সবকিছু মিলিয়ে আনসারের একজন ঊর্ধ্বতনের সঙ্গে আমার কথা হয়েছে। তারা একটা ব্যাখ্যা দিয়েছেন। তারা বলেছেন যে তারা এই আওয়ামী দস্যুদের ব্যাপারে খুব সতর্ক আছেন। আপনারা জানেন যে আ ২০০০ উম আ ২৪ এর ২৫ শে আগস্ট আনসার বিদ্রোহের চেষ্টা হয়েছিল এবং সেখানে প্রচুর ছাত্রলীগকে পাওয়া গেছে আনসারের পোশাকে এবং সেটি কিন্তু অনেকটা ফ্রিজিং স্টেজ এ আছে। ওইটা নিয়ে কিন্তু আর কোন অগ্রগতি হয় নাই। ধরেন আ কি বলবো? ধরেন এই অপদার্থ যে ইউনূস সরকার, সেই ইউনূস সরকার কিন্তু ওইটা নিয়েও কিছু করতে পারেনি। ওইটাকে ফ্রিজ করে রেখে দিছে। তো এই যে বর্তমান আনসারের যিনি ডিজি মেজর জেনারেল সাজ্জাদ তিনি কিন্তু ধরেন আমি যতটুকু খোঁজ নিয়েছি তিনি আওয়ামী লীগ আমলে কিন্তু নির্যাতিত। তিনি ধরেন প্রায়
উম আ ৮ বছরের মতো তাকে ইয়েতে ফেলে রাখা হয়েছে এনডিসিতে। তারপরে ৪ বছরের মতো ৫ বছরের মতো তিনি ছিলেন হিল ট্র্যাক্সে পার্বত্য এলাকায়। অর্থাৎ ভালো কোনো পোস্টিং তাকে দেয়া হয়নি ডিউ টু হিজ অনেস্টি অ্যান্ড কি বলবো আ স্ট্রেইট ফরওয়ার্ডনেস এর জন্য। তো সেই জায়গাটা থেকে আমরা মনে করি যে বিতর্কগুলো এসছে আনসার বলেছে যে তারা সহসা একটা প্রেস কনফারেন্স করে অ্যা এই বিষয়গুলো ক্লিয়ার করবে। কারণ আমরা চাই যে স্পষ্ট একটা পিকচার আমাদের সামনে থাকুক। যে কারা ব্যালট বাক্সের দায়িত্ব পাচ্ছে, কারা কিভাবে পাচ্ছে, আপনি কিভাবে স্ক্রিনিং করছেন। আপনারা জানেন যে অ্যা উম বিডিপির যারা সদস্য তাদের মধ্য থেকে ৩য়, ৪র্থ শ্রেণীর সরকারি চাকরিতে 10% কোটা আছে। এই কোটার কারণে এই কোটার সুবিধা দেয়ার জন্য আওয়ামী লীগ কিন্তু সেই আমলে তাদের আমলে অসংখ্য আ আওয়ামীপন্থী ছাত্রলীগ, যুবলীগ বিভিন্ন পর্যায়ে যারা গ্রামের অশিক্ষিত লেখাপড়া করে নাই এমন শ্রেণীর অর্থাৎ বিডিবির জন্য যারা উপযুক্ত অ্যা সুযোগ আছে বিডিবিতে জয়েন করা তাদেরকে বিডিবিতে নিয়ে তাদেরকে এই অপরচুনিটি ওপেন করে দিয়েছে। সো আমরা চাই না নির্বাচনে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হোক এবং দায় পড়ুক আনসার বাহিনীর উপরে। আনসার বাহিনী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন সময় রাষ্ট্রীয় বিভিন্ন জায়গায়। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে আনসারের একটি সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত এবং আনসারের পক্ষ থেকে স্পষ্ট করা উচিত যে নির্বাচন কেন্দ্রিক এই ফ্যাসিবাদের দোসররা যেন কোনোভাবে আনসার বিজেপির পোশাকের আড়ালে ভিতরে ঢুকে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করতে না পারে নির্বাচন, সেই জায়গাটা তারা আমি মনে করি স্পষ্ট করবেন। আ পাশাপাশি আমি বলব যে আমাদের এই যে ধরেন কিছু জায়গা আমি দেখছি যে কিছু সুশীল বাহিনী কিন্তু আবারও কিন্তু মাথাচাড়া দিচ্ছে নির্বাচনকে সামনে রেখে। আপনারা দেখবেন যে টিআইবির ইফতেখারুজ্জামান এই সাম্প্রতিক সময়ে একটা রিপোর্ট সাবমিট করেছে তত্ত্বাবধায়ক সরকারের কত মাসের উপর আরকি। তো নরমালি ধরেন জরিপগুলো হয় ১০০ দিনের, ৬ মাসের, ১ বছরের। তারা দেখলাম ১৪ না ১৫ মাসের হিসাব করে কি একটা গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেছে। এগুলো সব ইনটেনশনাল। মানে ইফতেখারুজ্জামান তো দীর্ঘদিন আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে। সে এখনো কিন্তু আবার নতুন খেলা তারা শুরু করছে এবং এতে তার সঙ্গী হচ্ছে ডেইলি স্টার এবং প্রথম আলো। এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে মাহমুদুর রহমান যখন বলেছেন যে তারেক রহমান সাহেব দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। তার কাছে অনেক ইনফরমেশন ধরেন ফিজিক্যাল প্রেজেন্স এ যেভাবে থাকে সেভাবে তো ছিল না। এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে তারেক রহমান সাহেব যাদেরকে ওয়েলকাম করেছেন, তার উদারতা দেখিয়েছেন, তারা কিন্তু ভেতরে কিন্তু তাদের জাল কাটা শুরু করেছে। পাশাপাশি আমি যদি আপনাদেরকে দেখাই যে আল জাজিরা একটা রিপোর্ট করেছে সাম্প্রতিক সময়ে। আ সেখানে হচ্ছে নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের সংখ্যালঘুরা আতঙ্কিত এমন একটা রিপোর্ট তারা করেছে। এবং deeply insecure why Bangladeshi minorities are scared ahead of elections এটি হচ্ছে আল জাজিরার শিরোনাম এবং সেখানে কিন্তু ইন্টারভিউ আছে মাহফুজুর রহমানের এবং রিপোর্টটা যদি আপনারা পড়েন যে ৫ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিছু ঘটনা ঘটেছে। এটা সরকারও অস্বীকার করছে না, আমরাও অস্বীকার করছি না। এবং সেটা কিন্তু ধরেন হিন্দু মুসলমান সংঘাত না। ধরেন যেই আওয়ামী লীগের সমর্থক হিন্দু ব্যক্তিটি অ্যা ১৫ বছর দাপট দেখিয়েছে এলাকায়, তার প্রতি মানুষের যে ক্ষোভ এটি তার বহিঃপ্রকাশ। যেমন ধরেন আমার সাথে যদি কামালের একটা মারামারি হয় সেটা হচ্ছে মারামারি। আমার সাথে রমেশের যদি একটা মারামারি হয় সেটাকে ফ্লেভার দেওয়ার চেষ্টা হবে হিন্দু মুসলমানের মারামারি। তো আমার মনে হয় যে এই জায়গাটায় আল জাজিরা, প্রথম আলো, ডেইলি স্টার মিলে আরেকটা সিনারিও তৈরি করার চেষ্টা করছে। কারণ বাংলাদেশে হাসিনা তার পুরো আমলটাই চেষ্টা করেছে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা করেছে। হাসিনা তার পুরা সময়টাই চেষ্টা করেছে বাংলাদেশের যে অসাম্প্রদায়িক যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটাকে নষ্ট করার জন্য এবং বিভিন্ন সময়ে পূজা মণ্ডপে হামলা, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলা সহ বেশ কিছু ঘটনায় আমরা দেখেছি আওয়ামী লীগের নেতাকর্মীদের যে ইনভলভমেন্ট ছিল, সেটি ছিল অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক। এবং যেটি বলা হয় যে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পরে মাইনরিটির উপরে যে নির্যাতন হয়েছে, হাসিনা তার যে ১৫-১৬ বছরের যে রেজিম, সেই রেজিমে কিন্তু এই অংশটা টাচই করে নাই। কারণ ওই অংশটা টাচ করলে দেখা যাবে যে এই ঘটনার সঙ্গে তাদেরই লোকজন জড়িত। অর্থাৎ নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গের যেই ঘৃণ্য রাজনীতি, সেই রাজনীতিতে কিন্তু আওয়ামী লীগ কিন্তু সেরা। তো সেই জায়গাটায় আমি বলব যে
অনেক মহল, অনেক জায়গা থেকে নির্বাচনের পরিবেশকে অ্যা ক্ষতিগ্রস্ত করার, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার এক ধরনের উদ্যোগ নিয়ে মাঠে নেমেছেন। আমি সবাইকে সতর্ক করব, সাধারণ ভোটার যারা আছেন, দয়া করে আপনারা ভোট কেন্দ্রে যান। আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। সাহসিকতার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করুন। এটি আপনার অধিকার। এই অধিকার কেড়ে নেয়া হয়েছিল এবং সেই অধিকার ফিরে পেতে আপনাদেরকে সাহসী ভূমিকায় নেমে আপনাদের মতো করে আপনারা যাকে মনে করেন তাকে নির্বাচিত করুন। এবং আমরা বলব যে এবারের নির্বাচনে জুলাই বিপ্লবের চেতনাকে আমাদের মাথায় রাখতে হবে। আমরা কোন দুর্বৃত্তকে আমাদের সংসদে আনতে চাই না। সবার আগে বাংলাদেশ এবং চলো সবাই মিলে বাংলাদেশ গড়ি। এই দুটো স্লোগান কিন্তু খুব পাশাপাশি। খুবই কাছাকাছি। এই প্রধান দুটি দলের এই যে ২ স্লোগান, এই স্লোগান বিশ্লেষণ করলে আমরা বুঝবো যে আমাদের মহান জাতীয় সংসদে আগামীতে আমরা কাদের প্রতিনিধিত্ব চাই, কাদেরকে আমরা বসাতে চাই, কাদেরকে বসালে সবার আগে বাংলাদেশ বা চলো সবাই মিলে বাংলাদেশ গড়ির এই যে স্লোগান, এই স্লোগানগুলো কার্যকর হবে। তো সেই জায়গাটায় আমি দলমত নির্বিশেষে সকল ভোটারের কাছে, সাধারণ ভোটারের কাছে আবেদন, আপনারা দয়া করে আপনাদের বিবেক বুদ্ধি প্রয়োগ করে আপনারা নির্বাচনে ভোট দিন। বেহেশতের আশায় ভোট দিবেন না। টাকা পেয়েও ভোট দিবেন না। বেহেশত না পাওয়ার আশায়ও ভোট দিবেন না। ভোট দিবেন শুধুমাত্র আমাদের একটি স্বনির্ভর সুন্দর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন ৫৪ বছর আগে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষ দেখেছিল, সেই স্বপ্নকে আমরা যেন বাস্তবায়নের পথে নিয়ে যেতে পারি। আজ যেন ফ্যাসিবাদ যেন আমাদের মাথার উপর চড়ে না বসে। আজ যেন কোনো লুটেরা বাহিনী আমাদেরকে লুট করতে না পারে। সেই জায়গাটা মাথায় রেখে আমি মনে করি আপনারা সবাই ভোট দেবেন এবং আমরা একটি আ যথাযথ আ উম সরকার গঠন করতে পারবো এবং ইন্টারেস্টিংলি ধরেন আমি কিন্তু আ স্ট্রেইট আমার কোনো অবস্থান কিন্তু নাই, কোনো দলের প্রতি নাই। আমি চাই যে আ নির্বাচনে যোগ্য ব্যক্তিরা জয়ী হয়ে আসুক, যিনি সরকার গঠন করবেন। মানে সরকার গঠন কি? ধরেন সরকার মন্ত্রিসভা দেখলেই বুঝে দেয়া যাবে যে আসলে এই সরকার কতটুকু কি করতে পারবে। যেমন ডক্টর ইউনূস আ মন্ত্রিসভা গঠনের পরে, উপদেষ্টা পরিষদ গঠনের পরে আমি একটা অনুষ্ঠান করেছিলাম যে কিং কর্তব্যবিমূঢ় ডক্টর ইউনূস। অর্থাৎ তখনই বোঝা যায় যে আসলে কে কি করতে পারবে, কার আন্তরিকতা কতটুকু, কে কতটুকু কি ভাবছে, কতটুকু পরিবর্তন হয়েছে আমাদের রাজনৈতিক মানসিকতায়, আমাদের ব্যক্তি মানসিকতায়। তো দর্শক আর মাত্র ৫ দিন। ৫ দিন পরেই আপনাদের উপর গুরু দায়িত্ব এবং আ নির্বাচন কেন্দ্রিক কোথাও যদি আপনাদের কাছে যদি কোন তথ্য আসে, কোন বিষয় নিয়ে যদি আপনারা জানাতে চান, দয়া করে আমার এই ইমেইল অ্যাড্রেস konoksaronews@gmail.com সেই ঠিকানায় যদি আপনারা পাঠান, আমি চেষ্টা করব সে বিষয়গুলো সামনে আনার জন্য, সরকারের কাছে তুলে ধরার জন্য, নির্বাচন কমিশনের কাছে তুলে ধরার জন্য এবং দেশের জনগণের কাছে তুলে ধরার জন্য। konoksaronews@gmail.com অর্থাৎ আমার চ্যানেলের নাম @gmail.com এই ঠিকানায় আপনারা যদি আমাকে ইমেইল করেন, নিশ্চয়ই আ আমি সেই ব্যাপারে আ যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করব। নির্বাচন কেন্দ্রিক অনেক ধরনের কাদা ছোড়াছুড়ি হয়। অনেক ধরনের আ কি বলবো? এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার চেষ্টা করে। তবে সেটি যেন ব্যক্তিগত পর্যায় পর্যন্ত না যায় এবং আ আমার যতটুকু পর্যবেক্ষণ এখন পর্যন্ত তাতে আমার মনে হচ্ছে যেন একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে বা একটা জোট সরকার ক্ষমতায় আসবে। তো বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে বলা হয়েছে তারেক রহমান সাহেব বলেছেন যে তিনি জাতীয় সরকার গঠন করবেন। জামাতের আমিরও এই জাতীয় ইঙ্গিত দিয়েছেন। তিনিও বলেছেন যে সবাইকে মিলেই জাতীয় সরকার বা সম্মিলিতভাবে একটা সরকার গঠিত হবে। তো সেই জায়গাটায় ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি যত কম হয়, ততই আমাদের ভবিষ্যতের সরকার গঠন প্রক্রিয়া সহজ হবে এবং ভবিষ্যতের এগিয়ে যাওয়াটা আমি মনে করি সহজ হবে। দর্শক আজকে এই পর্যন্তই। আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে এগুলো নির্বাচনের আগ পর্যন্ত আনবো এবং আমি ইতিমধ্যে আম বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দুজনকেই আমন্ত্রণ জানিয়েছি নির্বাচনের আগে সর্বশেষ অ্যা কিছু বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা বলার। যদি রাজি হন নিশ্চয়ই তাদেরকে আপনারা এই স্ক্রিনে দেখবেন। আর রাজি না হলে কিছু করার নেই। আমার জায়গা থেকে আমি অনুরোধ